আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিন ধরে, বিশেষ করে গতকাল, আমার ইমেলে, আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে এত বেশি মেসেজ এসেছে এবং অধিকাংশই আওয়ামী লীগের অনুসারী বা সমর্থক বা নেতাকর্মী, যাদের একটাই প্রশ্ন, ভাই আওয়ামী লীগের এখন কি হবে? তাদের কথা শুনে মনে হয় কি আওয়ামী লীগের রাজনীতি কি শেষ হয়ে গেল না? এবং এই প্রশ্নটা এত পেয়েছি এবং ব্যক্তিগতভাবে সবার কাছে উত্তর দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম যে আমি বরং ইউটিউবেই একটু কথা বলি। আমি পেশাগতভাবে যেহেতু জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা নিয়ে কাজ করি, এই গবেষণা পদ্ধতি পড়তে গিয়ে আমি একটা জিনিস শিখেছি। সেটা হলো যে, যেকোনো একটা পরিস্থিতিতে দুটো সম্ভাবনা থাকে। একটা বেস্ট কেস সিনারিও, একটা ওয়ার্স্ট কেস সিনারিও। ধরেন আমি একটা কাজ করছি। এই কাজের ফলাফলটা কি হবে যে আমি যেভাবে চাইছি একদম এক্সাক্টলি কাঙ্ক্ষিত একটা ফলাফল পেয়ে গেলাম। একটা বেস্ট কেস। আরেকটা হলো যে আমি যেভাবে ভেবেছিলাম, যেভাবে কাজটা করলাম সেটা তো হলোই না, একদম মানে পুরো উল্টা একটা ফলাফল পেলাম। মানে ওয়ার্স্ট কেস সিনারিও। তো আমরা যদি কখনো কোনো কাজ করার আগে, যেখানে এই বিষয়টা আসলে প্রাসঙ্গিক, যদি ভাবি যে এটা আমি চাই, এটা বেস্ট হতে পারে, কিন্তু এটা নাও হতে পারে, এটা উল্টোটাও হতে পারে, তাহলে কিন্তু আমি যখন কাজটা করব এবং কাজ শেষে একটা ফলাফল পাবো, তখন ফলাফল যে এন্ডেই যাক, আমার যেহেতু একটা পূর্ব পূর্ব প্রস্তুতি ছিল, আমার জন্য ফলাফলটা অ্যাকসেপ্ট করতে ইজি হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আপনি নিজেকে তৈরি করুন যে কি হতে পারে। সম্ভাব্য অনেকগুলো পরিণতি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। এবার একটু পেছনে ফিরে আসি। এই যে গত বছরের 5ই আগস্ট যে রেজিম চেঞ্জটা হলো, যে জঙ্গি অভ্যুত্থানটা হলো এবং যার ফলে আওয়ামী লীগ একটা নাজুক পরিস্থিতির মধ্যে পড়ে গেল, জননেত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। সেই দিনটার আওয়ামী লীগের কথা একটু চিন্তা করে দেখেন তো। সেদিন অনেকেই বিশ্বাস করত যে আওয়ামী লীগের রাজনীতির শেষ হয়ে গেল, আর আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব নয়। এবং সেই দিন যদি কেউ আওয়ামী লীগের রেটিং করত, বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, তাহলে সেটা অবশ্যই অনেক কম থাকত। আজকে যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থানটা দেখেন, 17 মাসের মাথায়, একথা আমি আরো আগে বলেছি, আজকে কি গত বছরের 5ই আগস্টের মতো নাজুক অবস্থায় আওয়ামী লীগ আছে? আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি গত বছরের 5ই আগস্টের মতো আওয়ামী লীগকে ভাবছে? নাকি আজকে তারা গত 17 মাসে বাংলাদেশের যে অবক্ষয় দেখেছে, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা দেখেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছি, বিচার বিভাগ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, কোথাও কোনো সুখবর নেই। এই যে সারা দেশ জুড়ে অরাজকতা, এই যে ইনুস গংদের চরম ব্যর্থতা, এই যে বিএনপি জামাতের রাজনৈতিক স্বরূপে আবির্ভূত হওয়া, এবং আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল কতখানি খারাপ হইতে পারে, এই 17 মাসের বিএনপি না দেখলে আপনাদের যতই আমরা বলতাম, আপনারা বিশ্বাস করতেন না। সুতরাং এই 17 মাসে আওয়ামী লীগ কি গেইন করেছে? এমন একটা ব্যবস্থা যে আপনি ব্যাংকে টাকা রেখেছেন এবং মাস শেষে অটোমেটিক সেখানে ইন্টারেস্ট যোগ হচ্ছে, আপনি কিন্তু কিছু করছেন না। তো আওয়ামী লীগ এখন কিছু করুক না করুক, গত 17 মাসে আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু অর্জন করেছে। সুতরাং এই যে প্রাপ্তিটুকু, এটা আপনি দেখবেন না? আমি জানি আমার নেতাকর্মীরা ভীষণ কষ্টে আছে, যারা বাংলাদেশে আছে, যারা জেলে আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। জেলে এত খারাপ অবস্থা, ন্যূনতম কয়েদিদের অধিকার সেখানে পালন করা হচ্ছে না। জেল থেকে আমি নিয়মিত খবর পাই, আমাদের রাজবন্দীরা একাধিক মিথ্যে মামলার সাফার করতেছেন, জেলে কষ্ট করতেছেন। আবার একটা বড় অংশ যারা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছেন না, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এবং তৃণমূল, যারা দল 15 বছরের বেশি ক্ষমতায় থাকাকালীন কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি বা উল্লেখযোগ্য সুবিধা পায়নি, তারাও চরমভাবে নির্যাতিত হচ্ছে, এইটা স্বীকার করি। এবং তাদের জন্য আমাদের সবার সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা সবই আছে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদের জন্য চেষ্টা করছি। অন্তত আর কিছু না পারি, ফেসবুকে একটু কথা বলছি, এই যে ইউটিউবে কথা বলছি। আমাদের সাথে
গত 15 বছরের 6 মাস যেসব হাইব্রিডরা মিশেছিল, যারা মধু খেয়েছে, তারা ঝরে গেছে। আমাদের সেই সব নেতারা, যাদের শেখ হাসিনা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, দলের দায়িত্ব দিয়েছিল, তাদের অধিকাংশই ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার আস্থার প্রতিদান তারা দিতে পারেনি এবং যার পরিণতিতে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তৃণমূলকে দূরে ঠেলে দিয়েছে। আমি নিজে দেখেছি, দিনের এতে আমাদের সভানেত্রী পার্টি অফিসে গিয়ে দেখেছি, সেখানে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা ইনক্লুডিং ওবায়দুল কাদের, একদম তৃণমূলের মুরব্বী বয়স্ক, তাদের সাথে এত খারাপ ব্যবহার করছে যে আমার দেখে খুব খারাপ লাগতো। সেই ব্যর্থ নেতারাও কিন্তু আইডেন্টিফাইড হয়েছে। আজকে তারা তৃণমূলের সামনে সেইভাবে কথা বলতে পারে না। এবং নেত্রীও এগুলো দেখেন যে কোন নেতা কর্মীদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কোন নেতাকে কর্মীরা পছন্দ করছে না, সব আমলনামা নেত্রী শেখ হাসিনার কাছে জমা আছে। সম্প্রতি দ্য ওয়াল, একটা অনলাইন নিউজ পোর্টাল, সেখানে নেত্রী শেখ হাসিনা একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনাদের অনেকেই পড়েছেন, যারা পড়েননি এটা পড়ে দেখবেন। সেখানে নেত্রী দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে এবং যে কাজটি তিনি অলরেডি করে ফেলেছেন। বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় নেতৃত্ব কিরকম হবে সেটা তিনি অলরেডি সাজিয়ে রেখেছেন। তিনি ক্লিয়ারলি বলেছেন, এমন নেতা চান যিনি প্রয়োজনে কৃষকের কাছে খেতে চলে যাবেন, আবার যিনি তরুণ প্রজন্মের সাথে ডিজিটাল মিডিয়ায় যোগাযোগ করবেন, কথা বলবেন। অর্থাৎ আমাদের সেই সব নেতা, ওষুধের গায়ে যেমন লেখা থাকে না এক্সপায়ারি ডেট, তো আমাদের আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতার আসলে ওই এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে, কিন্তু আমাদের কয়জন কেন্দ্রীয় নেতা সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা ব্যবহার করে রাজনীতির কাজে লাগিয়েছে। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা ফেসবুক ছিল, সেই ফেসবুকে প্রতিদিন তার স্যুট টাইয়ের ছবি দেখতাম আমরা। কোনোদিন রাজনীতির কোনো কিছু দেখেছি বলে আবার মনে পড়ে না। একটা কোটেশন দিতেন লিটারেচার থেকে। যে এই লিডারশিপ গন, অনেকেই আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলেন, এটা আমাদের একটা কমন প্রশ্ন ছিল যে ভাই, দলের অনুকূল সময় আসলে, দল ক্ষমতায় ফিরে আসলে ওই নেতৃত্ব কি আবার ফিরে আসবে? দ্য আনসার ইজ নো, আসবে না। যোগ্যতা প্রমাণ করেই আগামীতে দলের নেতৃত্বে আসতে হবে। নেত্রী ক্লিয়ারলি বলেছেন, ইভেন তার সন্তান জয় কিংবা পুতুলও যদি রাজনীতির নেতৃত্বে আসে, তাদের যোগ্যতা প্রমাণ করে আসতে হবে। সুতরাং একটা জিনিস আমি খেয়াল করেছি, এটা 1/11 2007 সালের সময় তখনও দেখেছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা কিন্তু অ্যানালিসিস করে এবং সেই পরিস্থিতি থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন, তিনি সেই অনুযায়ী তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি ঠিক করেন। এই যে গত 17 মাস দলের প্রতিকূল সময় তিনি কিন্তু বসে নেই, তিনি কাজ করছেন। কিন্তু এই সংগ্রামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে তার যে সমর্থন পাওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক, সেটা সেভাবে কাজ করছে না, সেই টিমওয়ার্কটা নাই। সংকটে নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয়। দুঃখজনক হলেও সত্য যে বেশ একটা লম্বা সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্বে যোগ্য মানুষগুলো স্থান পাচ্ছিল না, সেটা দেশে বলেন কিংবা বিদেশে বলেন। আজকে তো এটা প্রমাণ হয়েছে যে এই সময় বিদেশেও আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করছে, তাদের কারা কারা কতটা ইফেক্টিভলি কাজ করছে আর কারা করছে না। এবং আমি খুব অবাক হয়ে দেখছি যে দলের পোস্ট নাই কিংবা থাকলেও সামান্য পোস্ট, এরকম ইয়াং ছেলে মেয়ে এত ইনোভেটিভ আইডিয়া নিয়ে গ্লোবালি কাজ করছে। যে লন্ডনে একটা ছেলে আছে, তহিদ, ফয়েজ খান তহিদ, আমি ওই ছেলেটাকে বাংলাদেশ থেকে চিনি অনেক আগে। এই ছেলেটা একটা টিম করেছে বিশ্বের অনেক দেশ থেকে, ইয়াং, অধিকাংশ ইয়াং, আমাদের মতো বুড়া টুড়া কয়েকজন আছে। এবং সে দেখলাম একদম ব্রিটেনের রাজার থেকে শুরু করে সবখানে প্রায় চিঠি লেগেছে এবং অধিকাংশ চিঠির উত্তর এসেছে এবং তারা ডকুমেন্ট করতেছে। এই যে 5ই আগস্টের পর থেকে ইউনূস বাহিনী তার জঙ্গি বাহিনী দিয়ে সারা দেশে যে অন্যায় অবিচার করেছে, সবকিছু ইংরেজিতে ডকুমেন্ট করা আছে। আর এখন টেকনোলজি এত ডেভেলপ যে আপনার অনেক বেশি কাজ করতে হবে না, জাস্ট ইউ নিড দ্য আইডিয়া, ইউ নিড টু নো হাউ টু ডু ইট। এই কাজগুলো হচ্ছে। একটা নতুন জেনারেশন এই প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসছে এবং ব্যর্থ জেনারেশন, ধান্দাবাদ জেনারেশন, এরা কিন্তু অটোমেটিক ঝরে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় আওয়ামী লীগ কি শেষ হয়ে যাবে কিনা, এই প্রশ্নটি অবান্তর। প্লিজ এভাবে ভাববেন না।
কষ্ট রাজনীতির অংশ, সাফারিংস রাজনীতির অংশ। আপনি হয়তো বলবেন যে মিয়া বড় কথা বলেন, বিদেশে নিশ্চিন্তে আছে। 40 বছর ধরে তো এই রাজনীতির সাথে আছি। হয়তো আজকে শারীরিকভাবে একটা নিরাপদ দূরত্বে আছে, কিন্তু মানসিকভাবে তো সংকটের ভেতরে আমরাও আছি। আমার বাবা মারা গেছে, আমি তার কবরটা জিয়ারত করতে যেতে পারিনি। মৃত্যুর সময় ছিলাম না, পরে যাব, 28শে জুলাই টিকিট কেটেছিলাম, যেতে পারিনি। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি। আমার নেতৃত্ব এক রাতে তার ভাই, মা, বাবা সহ কতজন আত্মীয় হারিয়েছেন, এবং তিনি তার কত বছর পরে দেশে ফিরেছেন। দিস ইজ দ্য রিয়েলিটি। রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই আরাম আয়েশ, তা নয়। আমি কিন্তু একদিক দিয়ে একজন তৃণমূলের কর্মী ছিলাম, সেই হিসেবে আমি কিন্তু বর্তমান বিষয়টা একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপভোগও করছি। দিস ইজ পলিটিক্স। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব। 14 বছরের বেশি তিনি জেলের ভেতরে কাটিয়েছেন। 55 বছরের জীবন তার। আমরাও তো তার চাইতে বেশি বয়স। এই 55 বছর বয়সে একটি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, জাতির পিতা হয়েছেন। কি অসাধারণ রাজনৈতিক অর্জন। আপনি যদি বঙ্গবন্ধুর কথা ভাবেন, বঙ্গবন্ধুর সৈনিক হন, আজকে আপনি যত কষ্টে থাকেন, ইউ উইল নট ফিল ব্যাড। আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। আমরা নানা রকম কষ্টে আছি। বিশ্বাস করেন, আমি আমার খুব ইচ্ছে করলেও আমি $10 এক্সট্রা খরচ করে একটা পছন্দের খাবার খাই না। আমার মনে হয় যে আমার তৃণমূলের একটা কর্মী, সে কত কষ্টে আছে, এই $10 মানে ৳800 তার জন্য কাজে লাগবে। আমাদের এখানে নোমান শামীম বলে একটা ছেলে আছে সিডনিতে, অস্থির করে ফেলে আমাদের। বুয়েটের একজন সিনিয়র লিডার আছে নাজমুল ভাই, পাগল করে ফেলে। আমরা সবাই যে যা পারি আমরা টাকা দিই, এবং তারা একটা লিগ্যাল ফান্ড করেছে। যার আইনি সহায়তা লাগে, যার ৳1000 ৳500 লাগে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের এই সিডনি যারা কখনো আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম আসেনি, তারাও সেখানে ডোনেট করে। সো উই অল আর ট্রাইং। অনেকে আমাকে বলেন যে এই 15 জনের মিছিল করে কি হবে, 5 লাখ লোক একদিন আনলেই হয়। আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে, চাইলে 5 লাখ লোক ঢাকায় জড়ো করতে পারে। কিন্তু নেত্রী হয়তো মনে করেন দিস ইজ নট দ্য টাইম। রাজনীতি একটা দীর্ঘমেয়াদী খেলা। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী শেখ হাসিনা জীবিত আছেন, বেঁচে আছেন, এবং তার সামনে হোল পিকচারটা আছে। আমি হয়তো এই সেই অন্ধের হাতি দর্শনের মতো, আমি হয়তো লেজ ধরে মনে করি এটাই হাতি, কেউ হয়তো সুর ধরে মনে করে এটাই হাতি, কেউ হয়তো গায়ে হাত দিয়ে মনে করে এটাই হাতি। কিন্তু পুরো পিকচারটা শেখ হাসিনার কাছে আছে। তারেক রহমান ফিরেছে বলেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, এটা ধারণা করা কোনো মানে আমি সুবিবেচনা প্রসূত ব্যাপার নয়। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো চলবে। আওয়ামী লীগ আওয়ামী লীগের শক্তিতেই চলবে। আওয়ামী লীগের শক্তিতেই সে চলছে, এবং আওয়ামী লীগের কৌশলটাও নির্ধারণ করা আছে। আওয়ামী লীগ এমন কিছু করবে না যেটা আলটিমেটলি হঠকারিতায় পরিণত হয়। সুতরাং এখনো সব শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ হুট করে শেষ হওয়ার মতো দল নয়। হয়তো আমাদের দুঃসময় দীর্ঘায়িত হবে, হয়তো হবে না। আলোচনা কিন্তু পর্দার আড়ালে থেমে নেই, আলোচনা চলছে। তবে নিশ্চিত ইউনূসগঞ্জ যে ফেল করেছে এটা বোঝা যায় তারেক রহমানের এই দৃশ্যে আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে, এবং তিনি অলরেডি সমালোচিত হওয়া শুরু করেছেন। কালকে দেখেন এত সাজানো সুন্দর 300 ফিট পূর্বাচলের এই রাস্তাটা, কালকে জনসভার পরে এই জায়গাটা কি হয়েছে, এবং তছনছ করে দিয়ে চলে গেছে। আমি আশা করব বিএনপি এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ওই জায়গাটা আবার তার আগের মতো জায়গায় ফিরিয়ে আনবে। গড়া কঠিন, ধ্বংস করা সহজ। অনেক কষ্ট করে শেখ হাসিনা গড়েছেন। এখন এসে ইউনূস তো দেশটার বলেছি, বারবার বলছি, ধ্বংসের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেছেন। দেশটাকে বিদেশের হাতে তুলে দিয়েছেন। দেশটার মধ্যে জঙ্গিবাদের মানে একদম বাম্পার ফলন ঘটিয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির যে শক্তি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ। বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলটা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে? বাংলাদেশে আরেকটা দল বলেন তো যে দলে বঙ্গবন্ধুর মতো একজন নেতা আছে? তো যে দল বঙ্গবন্ধুর মতো একজন নেতাকে ধারণ করে, যে দল ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার ইতিহাস ধারণ করে, সেই দল তো হঠাৎ করে শেষ হয়ে যায় না। কিন্তু আমি দেখেছি যখনই আওয়ামী লীগ তার এই স্ট্রেংথের জায়গা থেকে সরে আসে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ থেকে সরে এসে এই চাটুকারিতার দিকে ঝুঁকে যায়, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করে, মডেল দেখতে মাথা আওলায় যায়, তখনই দলটা সংকটে পড়ে। কিন্তু দলটা আবার ঘুরেও দাঁড়ায়, এবং তৃণমূল আপনাদের নিয়েই শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ তার সুদিন ফিরিয়ে আনবে। আওয়ামী লীগের সুদিন মানেই আসলে জনগণের সুদিন। আওয়ামী লীগ তো অনেক করেছে, 15 বছর ক্ষমতায় ছিল, আপাতত ধরেন 5 বছর ক্ষমতায় থাকলো না, কি হয়েছে?
কিন্তু এই 5 বছর এই যে 17 মাস ক্ষমতায় নাই, সাফার করতেছে বাংলাদেশ, আমরা করতেছি, আমরা নেতাকর্মীরা করছি, আওয়ামী লীগের নেতা, কিন্তু বাংলাদেশ তো সবার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে বাংলাদেশে, এবং আমি বিশ্বাস করি সেটা শেখ হাসিনার নেতৃত্বেই, এবং সেটা অনেক বেশি দূরের কোনো ব্যাপার নয়। সুতরাং হতাশ হবেন না। হতাশা আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে আনবে না, বরং লেটস ফেস দ্য রিয়ালিটি। আমাদের দুঃসময় যাচ্ছে। তারেক রহমান তার রাজনৈতিক অতীতকে যদি আমি কনসিডারেশনে নেই, তাহলে তার হাতে কোনো ম্যাজিক নেই, বরং তিনি আরও বেশি আক্রমণাত্মক হতে পারে আওয়ামী লীগের উপরে। এটা এটা আমি এই মুহূর্তে বলি না এই কারণে, আই ওয়ান্ট টু গিভ হিম এ চান্স। 17 বছর বাইরে ছিলেন, তার রাজনীতিটা আমাদের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, কিন্তু তার পক্ষের লোকজন বলতে পারে যে না, হি হ্যাজ চেঞ্জড এ লট, অ্যান্ড উই হ্যাভ টু সি ওয়েদার হি হ্যাজ চেঞ্জড অর নট। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন না করে তিনি যদি নেতা হন, তিনি যদি নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, সেখানেই তার বিতর্কের শুরু, এবং তার সামনের যে রাজনীতি, সেটা আসলেই এক কঠিন চ্যালেঞ্জের। সুতরাং আওয়ামী লীগ ইজ ভেরি মাচ অন। আওয়ামী লীগ শেষ হওয়ার কিছু নেই। নেত্রী স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছেন, শি নোজ দ্য হোল পিকচার, এবং দ্য গেম ইজ অন। 3 বছর রাজনীতি না করার শর্তে মুচলেখা দিয়ে জেল থেকে মুক্ত হয়ে 2008 সালের শেষ দিকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারেক রহমান। 17 বছরেরও কিছু সময় বেশি পরে আজ 25 ডিসেম্বর ফিরেছেন স্বদেশে। দলের পক্ষ থেকে, মানে বিএনপির পক্ষ থেকে এই প্রত্যাবর্তনকে রাজকীয় করার সকল আয়োজন করা হয়েছে। আর সরকার, মানে অন্তর্বর্তী সরকার এবং তার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে অকৃপণ সহায়তা দিয়েছে এই রাজকীয় প্রত্যাবর্তনকে রাজস্বিক রাখতে, নিরাপদ রাখতে। বলা হচ্ছে তারেক রহমানের এই ফিরে আসার মধ্য দিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বিএনপির, এবং বিভিন্ন দলের রাজনৈতিক যে সমস্ত দল আছে বাংলাদেশে, তাদের নেতারাও অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, তারেককে স্বাগত জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এক চরম মোড়ে উপনীত হয়েছে। তাই দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আনতে হবে তারেক রহমানকে, মানে তার কাছে প্রত্যাশাটা বেশি, এবং এজন্য তাকে অনেক চ্যালেঞ্জও উতরাতে হবে। এখন তিনি কতটা প্রস্তুত সেটি আসলে একটু দেখতে চেষ্টা করব। নির্বাচন নিয়ে এখনো সংশয় করার মতো যথেষ্ট কারণ আছে। অনেক রকম নন স্টেট অ্যাক্টরস সক্রিয়, চরমপন্থার হুঙ্কার এটা আছে, নৈরাজ্য তো আছেই, ইত্যাদি আরো অনেক কিছুই আছে। নির্বাচন বাধাগ্রস্ত করার বহুমুখী ফন্দি ফিকিরও কিন্তু টের পাওয়া যায়। একটি সফল নির্বাচন পর্যন্ত পৌঁছাতে হলে, একটি গ্রহণযোগ্য নির্বাচন পেতে হলে, যে কথাগুলো বললাম, নন স্টেট অ্যাক্টরস, চরমপন্থার কথা বললাম, নৈরাজ্যের কথা বললাম, নৈরাজ্যবাদ সহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জে বিজয়ী হতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সেটি নিশ্চিত করতে হবে। আমরা সবাই জানি বিএনপিতে অন্তর্কোণ দল আছে, বড় দলে এটি থাকে, এবং নির্বাচন এলে প্রার্থী মনোনয়ন নিয়ে এই অসন্তোষটা আরো ব্যাপকতা লাভ করে। বিপরীতে এখন পর্যন্ত বিএনপিকে টক্কর দিতে চাইছে এমন একটি দল হচ্ছে জামাত। তারা কিন্তু মাঠ পর্যায়ে বেশ গোছানো, বিশেষ করে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির অনেক স্বপ্নই অধরা থেকে যেতে পারে। এখন একটি বিষয় দৃশ্যমান যে জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব কিন্তু এখন বেশ স্পষ্ট, কিন্তু ধর্মীয় নাম সর্বস্ব, মানে এই জামাতের সঙ্গে দূরত্বের মাঝেও ধর্মীয় নাম সর্বস্ব একটি দলকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি আগামী নির্বাচনের জন্য। এই সমীকরণ নিয়ে ইতিমধ্যেই কথা হচ্ছে। দলের ভিতরে এটি নিয়ে অসন্তোষ, ত্যাগী অনেক নেতা মনোনয়ন পাননি, এটি নিয়ে কিন্তু বিএনপিকে বিপাকে পড়তে হতে পারে। আরেকটা চ্যালেঞ্জ হলো গণভোট। গণভোট প্রশ্নে বিএনপি এখনো দ্বিধান্বিত বলেই মনে করা হয়। এজন্য আগামী সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে হবে বিএনপিকে। এক্ষেত্রে বিভিন্ন দলকে দেওয়া আসন, দলের একক প্রার্থী নিশ্চিত করা সহ নানান চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তারেক রহমানকে, মানে পড়তে হবে কি, পড়েই আছেন। অতি সম্প্রতি জামাতের 71-এর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন। দেশের মানুষ তার কাছ থেকে সেই চিন্তার আলোকে আগামী দিনে পদক্ষেপ প্রত্যাশা করে বা করবে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বলুন, গৌরব বলুন, এই ইস্যুতে বিএনপিকে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সামনের দিনগুলোতে। বিএনপি তাদের 31 দফা নিয়ে উচ্ছ্বসিত হলেও
মানে সংস্কারের যে সমস্ত বাতালাপ রয়েছে, উচ্ছ্বসিত হলেও এটা আগামী দিনে অনেক চ্যালেঞ্জ তৈরি করবে বলে অনেকে, বিএনপির অনেক নেতাই মনে করছেন। এছাড়া বিচার ব্যবস্থা, জননিরাপত্তা, প্রশাসনী এবং আইন শৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা, গতিশীলতা সৃষ্টি করা, অর্থনীতি সুস্থ করে তোলা, কোমায় থাকা মানে কোমায় চলে যাওয়া শেয়ার বাজারকে সুগঠিত করা, জিন্দা করা, ব্যাংক ব্যবস্থায় সংস্কার এবং খেলাপি ঋণের যে এভারেস্ট মাথার উপর চেপে বসেছে এটি মাথা থেকে নামানো, ব্যবসা বাণিজ্যে দেশি চাহিদা মানে ব্যবসায়ীদের দাবি আবদার অনুরোধ এটি দেখা, এই চাহিদাগুলো, এবং বিদেশি চাপ মোকাবিলা করা, ট্যারিফ থেকে শুরু করে অনেক ধরনের বিদেশি চাপ কিন্তু রয়েছে, এগুলি মোকাবিলা করা, এবং ব্যবসা বাণিজ্য শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা, যেটার বিরাট প্রতিশ্রুতি ইতিমধ্যেই ব্যক্ত করেছে বিএনপি। এরকম আরো অনেক ইস্যু আছে এবং আরো অনেক ইস্যু সামনে আসবে, যেটা মোকাবিলার দায়িত্ব কাঁধে আসবে তারেক রহমানের, এবং তিনি যদি প্রত্যাশা অনুযায়ী এটি করতে পারেন তাহলে বিএনপি সুন্দরভাবে আগামী নির্বাচনী বৈতরণী পার হতে পারে। এরপর আছে দুর্নীতি এবং হাওয়া ভবন ইমেজ থেকে বেরিয়ে আসা, মানে দলকে বের করে আনা, এটি তার সঙ্গে ট্যাগ হয়ে আছে, তকমা লেগে আছে, এখান থেকে বেরিয়ে আসা, এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি আজকাল অনেক কথা বলছেন, সেগুলোকে বাস্তবায়ন করা, বাস্তবে জনগণকে দেখানো, প্রমাণ করা। মনে রাখতে হবে এখন জেনজির জমানা, ধানাই পানাই করে বা শাক দিয়ে মাছ ঢেকে বেশি দূর এগোনো যাবে না। এটা শুধু বিএনপির জন্য বলছি না, যারাই সামনে ক্ষমতায় আসবে মানে ক্ষমতার বাগের পিঠে চলবে তাদেরই এই চ্যালেঞ্জিং দিন দেখতে হবে, মোকাবিলা করতে হবে, বিশাল বিশাল ঢেউ পাড়ি দিতে হবে, পারে বা তীরে বসে ঢেউ গোনার দিন কিন্তু আসলে এখন শেষ। মনে রাখতে হবে অনেক ক্ষুদ্র অথচ কৌশলী শক্তি, কারণ নাম নিচ্ছে না, তারেক রহমানের বিজয়ের পথে বা অগ্রগতির পথে কাটা বিছাতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। এটা প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুই প্রক্রিয়ায় এই চ্যালেঞ্জটি আসতে পারে। গত 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন, আমরা দেখেছি বিএনপি ভাঙার অনেক চেষ্টা হয়েছে, শুনেছি আমরা এগুলো, কিন্তু কার্যকর হয়নি সেভাবে, একজন দুইজন টুটকা ফুটকা ছিটকা গেছে, সেটা বিষয় না। এবার তারেক রহমানের উপস্থিতিতেই তার দলের অনেক ত্যাগী নেতা কাবাব মে হাড্ডি হয়ে উঠতে পারেন। এটি মনোনয়ন সংক্রান্ত বিষয়, স্বার্থের ব্যাপার, নানান কিছু আছে, এটা এখনই বুঝতে হবে। নির্বাচনের পর বুঝে লাভ নেই, আফসোস করে কোনো লাভ নেই। বিএনপির তৃণমূল সংঘাতে জড়ালে ক্ষতির পাল্লা তারেকের দিকেই ভারী হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার মুরদ নেই অন্তর্বর্তী সরকারের, যতই তারা কথা বলুক না কেন। তাই এটা নির্বাচনের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রতিটি নির্বাচনমুখী দলকে এটি মোকাবিলা করতে হবে। তারেক রহমানের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জটা অনেক বেশি বড় তার নিজের জন্য, এবং এটা শুধু বড় নয়, এটা ভারী হয়ে উঠতে পারে, কঠিন হয়ে যেতে পারে। বেশি নিরাপত্তা ঘেরাটোপে যদি তিনি থাকেন, সরকার যেটি তাকে দিতে চায়, এই নিরাপত্তা ঘেরাটোপে থাকলেও তার ক্ষতি, বেশি খোলামেলা এবং উদার হলেও ক্ষতি, মানে বিপদ। অনেকটা সেম রাখি না কুল রাখি অবস্থা। ভার্চুয়ালি এতদিন তিনি রাজনীতি করেছেন, সেই ভার্চুয়াল সংযোগে এই চ্যালেঞ্জগুলো ছিল না। একটা কথা শোনা যায়, প্রশাসনে বিএনপির যেমন লোক আছে তেমনি জামাতও পিছিয়ে নেই। তবে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীতে জামাতই নাকি এগিয়ে আছে, অনেকে এটি মনে করেন। আর নির্বাচনী কৌশল বলেন বা ইঞ্জিনিয়ারিং বলেন, মাঠে ময়দানে প্রকাশ্য লড়াই বা চোরাগোপ্তা মাইর বলেন, হামলা বলেন, জামাতের সঙ্গে পেরে ওঠা একটু কঠিন হতে পারে বিএনপির জন্য। নির্বাচনের পরের সমস্যা তো আরো জটিল। ইউনূস সরকার দেশটাকে যে জায়গায় রেখে যাবে, সেখান থেকে এটাকে এগিয়ে নিতে হলে বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াতে হবে। এই জন্য প্রয়োজন হবে বাড়তি এফোর্ট, অনেক স্মার্ট ম্যানেজমেন্ট, সেটি মাথায় রাখতে হবে। ইতিমধ্যেই তারেক রহমান নিজে এবং তার দলের শীর্ষ নেতারা যেসব প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা দেশবাসীকে শুনিয়েছেন, বলেছেন, নির্বাচনের পরে সেসব বাস্তবায়ন করা চারটিখানি কথা নয়। গত 18 মাসের অনেক অমীমাংসিত সমস্যার সমাধানও করতে হবে সামনের দিনগুলোতে, নয়তো ইউনূস সরকারের মতো দাবি আদায়ের চাপের কাছে নাজেহাল হতে হবে প্রতিনিয়ত। কারণ মানুষের প্রত্যাশা এখন অনেক বেড়েছে এবং অবধারিতভাবেই সেটা বিএনপির কাছে। এরও কারণ আছে, কারণ এখন পর্যন্ত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই, এবং আওয়ামী লীগ যদি অংশ না নিতে পারে বা না নেয়, তাহলে আওয়ামী লীগের ভোটারদের নিয়েও কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আছে সামনে। সেখানে জামাতের সঙ্গে বিএনপি কতটা পেরে উঠবে, এটি একটি বড় প্রশ্ন। এছাড়া তার সামনে আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব মামলা থেকে স্থায়ীভাবে খালাস পাওয়া তারেক রহমানের জন্য অত্যন্ত জরুরি।
দ্বিতীয়ত, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষের যে প্রত্যাশা বেড়েছে, যেটা বললাম, পুরনো ধারার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হওয়ার রাজনীতিটি করতে হবে, এবং সেটি এখন তারেক রহমানের জন্য অনেক বড় পরীক্ষা। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দল, আগেও বললাম, এটি আসলে বারবার বলতে হবে, বড় দলগুলোর জন্য এটি সংকট। আওয়ামী লীগের যদি নির্বাচনে থাকতো, তাদের জন্য এই সংকটটি থাকতো। এই অভ্যন্তরীণ কোন্দল নিরসন করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে, এগুলো আসলে অন্যতম প্রধান কাজ। তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এরকম একটি নীতি গ্রহণ করেছেন। রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তার আজকে 300 ফিটে তিনি বিশাল গণসমাবেশে যে ভাষণ দিলেন, সেই ভাষণ নিয়ে নানা রকম আলোচনা, পক্ষে এবং বিপক্ষে নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন মহলে, এবং নানাভাবে তার ভাষণটির ব্যবচ্ছেদ চলছে। কেউ পজিটিভলি দেখছেন, তো কেউ সেখানে কোনো ত্রুটি খুঁজে পাচ্ছেন। বক্তব্য অসম্পূর্ণ, কোনো কোনো জায়গায় তিনি টাচ করেননি, আরও ইলাবোরেটলি বলতে পারতেন, সতর্কভাবে এড়িয়ে গেছেন, এরকম নানা কথাবার্তা শোনা যাচ্ছে। আর এটি স্বাভাবিক। জনাব তারেক রহমান 17 বছর পরে নানা বিতর্ক, জল্পনা, অনুমান ইত্যাদির মধ্য দিয়ে দেশে এসে পৌঁছলেন 17 বছর পর। এটি তার জন্য অনেক আবেগের জায়গা ছিল, যে কোনো মানুষের জন্য আসলে আবেগের জায়গা। আর বিশেষভাবে তিনি যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন, শারীরিকভাবে নির্যাতিত হয়ে, তখন 111 সরকার ক্ষমতায় ছিল, তখন তারেক রহমান নির্যাতিত হয়েছিলেন। তো সেই পরিস্থিতিতে চিকিৎসার জন্য তিনি মূলত লন্ডনে যান এবং সেখানে চিকিৎসা গ্রহণ করার পর থেকে যান। 17 বছর পর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর তিনি আজ দেশে ফিরলেন। তো তার বক্তব্য শুনবার জন্য লক্ষ লক্ষ মানুষ 300 ফিটে উপস্থিত ছিলেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও বিশাল নেতাকর্মীর সমাবেশ ছিল, উপস্থিতি ছিল। আর সেখান থেকে তার গাড়িটি 300 ফিটে যেতে 15-20 মিনিটের রাস্তা কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। তো যাই হোক, ভাষণে তিনি কি বলছিলেন, অনেকেই ইতিমধ্যে, প্রিয় দর্শক, আপনারা তার ভাষণটি শুনেছেন। যারা তাকে পছন্দ করেন তারাও শুনেছেন, যারা পছন্দ করেন না তারাও শুনেছেন, আমি নিশ্চিত। দুই পক্ষকেই শুনতে হবে, কারণ তার কোনো কথার বিরোধিতা করতে হলে, সমালোচনা করতে হলে তো ভাষণটি শুনতে হবে। আর তার দলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মী, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা তো নিশ্চয়ই শুনেছেন। তো তার ভাষণের বিশেষ কতগুলো দিক নিয়ে কথা বলবো। প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলবো। সেখানে তার উপস্থিতি এবং তার কিছু আচরণগত বিষয় আমাদের নজর কেড়েছে, সারা দেশের মানুষের নজর কেড়েছে আসলে। এবং কিছু কিছু জায়গায় লোকেরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। যেমন তিনি সেখানে তার জন্য নির্ধারিত দামি চেয়ারটিতে বসলেন না, সেই চেয়ারটি সরিয়ে দিয়ে তিনি একটি সাধারণ সাদামাটা প্লাস্টিকের চেয়ার তার জন্য জোগাড় করিয়ে নিলেন এবং সেখানেই তিনি বসলেন। তো এই বিষয়টি প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন মহলে। অবশ্য কিছু লোক তো থাকেনি, তারা সব কিছুর মধ্যে রাজনীতি খুঁজেন। এর মধ্যে কেউ কেউ হয়তো বলবার চেষ্টা করবেন এটি তার একটি আই ওয়াশ, কিংবা এমনি দেখাবার জন্য করছেন। যদি দেখাবার জন্যও করে থাকেন, সেটিও ভালো, সেটি একটি ভালো উদাহরণ। বিশেষ জায়গাটি তিনি নিতে চাননি, তাই তিনি প্লাস্টিকের চেয়ারে বসেছেন। তা আমি বিষয়টিকে কিন্তু খুব পজিটিভলি দেখি। আর আমাদের মতো দেশে শীর্ষস্থানীয় নেতারা কোনো দলের, তাদেরকে তেল মারার লোকের অভাব হয় না। তাই লোকেরা চেষ্টা করেছিল তাকে হয়তো ময়ূর সিংহাসন আনিয়ে দিতে। এই চেষ্টা হয়ে থাকে এখানে সব দলেই। কিন্তু তারেক রহমান যেই দেশে ছিলেন 17 বছর, যুক্তরাজ্যকে গণতন্ত্রের স্তূতিকাগার বলা হয়। আর সেখানে তিনি গণতান্ত্রিক নিয়মকানুন, নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস সেখানে দেখেছেন। সেখানে কেউ কাউকে তেল মারে না, প্রধানমন্ত্রীকে লোকেরা তেল মারে না। সেখানে তেলের দাম কিন্তু নিয়ন্ত্রণে আছে, ভোজ্য তেলে। আমি নিজেও কিনে দেখেছি, নিয়ন্ত্রণে আছে তেলের দাম, কারণ নেতা নেত্রীদের অত তেল মারা হয় না। সেখানে প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করা হয় প্রধানমন্ত্রীকে। আগে পরে 1 ডজন বিশেষণ থাকে না, কারণ তারা তেল মারা পছন্দ করেন না, তেল খেতেও পছন্দ করেন না, লোকেরা মারতেও পছন্দ করেন না। তাই তারেক রহমানের বৈশিষ্ট্যে, আচরণে সেখানকার যুক্তরাজ্যের ভালো কিছু বিষয় নিশ্চয়ই ছাপ ফেলেছে এবং ফেলবারই কথা। আমি সেইভাবে দেখছি বিষয়টা। আচ্ছা, তারপরে আরও কিছু বিষয় আছে। পুরো ভাষণে তিনি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম নেননি। এটি অনেককে অবাক করেছে। অনেকে প্রশংসা করছেন যে চাইলে তিনি অনেক গালমন্দ করতে পারতেন, শেখ হাসিনাকে উচ্চবাচ্য করতে পারতেন, আওয়ামী লীগের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি।
আমি এই বিষয়টিকে ভালোভাবে দেখছি। তিনি সতর্কভাবে প্রতিহিংসার বিষয়টি প্রচার করবার প্রকাশ্যে জনসমাবেশে প্রচার করতে চাননি, দেখাতে চাননি যে তার মধ্যে কোনো প্রতিহিংসা আছে। তো এখানেও কেউ কেউ রাজনীতি খুঁজবার চেষ্টা করবেন, কেউ কেউ বলবেন যে ভারতের সঙ্গে আতাত করেই তো তিনি বাংলাদেশে এসেছেন, তাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলবেন না, সেটি আতাতের অংশ, গোপন চুক্তির একটি অংশ, এমন কথাও কেউ কেউ বলবার চেষ্টা করছেন। বাট আমি কিন্তু বিষয়টি পজিটিভলি দেখছি। যেমনটি আমরা বেগম খালেদা জিয়াকেও দেখেছি জুলাই বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়াও কিন্তু তার শেখ হাসিনাকে নিয়ে বাজে কথা বলেননি, একটিও না আমার যদি মনে পড়ে। খুবই সতর্ক বক্তব্য ছিল তার, এবং প্রতিহিংসা এড়িয়ে যাবার জন্য নেতাকর্মীদের বিএনপির উৎসাহিত করছিলেন। এবং অবাক হয়ে লক্ষ্য করেছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি শেখ হাসিনার ব্যক্তি রোষ এবং প্রতিহিংসার শিকার হয়েছিলেন, সারা দুনিয়া জানে সেটি। তিনি এখন শেখ হাসিনার ভাগ্য নিয়ন্ত্রক এক ধরনের। তো তিনিও কিন্তু শেখ হাসিনার নাম নেন না বলতে গেলে, এবং তাকে নিয়ে উচ্চবাচ্য করেন না, বাজে কথা একটিও বলেননি আজ পর্যন্ত। তার নামই কয়বার নিয়েছেন সন্দেহ আছে আমার, 5-12 হবে কিনা গত 16 মাসে, আই ডাউট ইট। আর তাকে নিয়ে কোনো বাজে কথা বলেননি, স্পেসিফিকলি বাই নেম। ফেসিবাদী শক্তি এইসব কথা তিনি কয়েকবার বলেছেন। তো এটি প্রশংসনীয় আসলে। কীভাবে এত রাগ, এত ক্ষোভ, বা রাগ ক্ষোভ আছে কিনা সেটাও জানি না, অন্তত নির্যাতিত হলে পরে মানুষের মধ্যে যে আক্রোশ কাজ করে, আমরা তো ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে রাগ, প্রতিহিংসা, ক্ষোভ এসব কাজ করে। তো এই তিনজন মানুষ, বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস এবং তারেক রহমানকে আজ দেখা গেল যে তিনি হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে কোনো বিশুদ্ধার করেননি। তো এটি আমি প্রশংসনীয় মনে করছি, প্রশংসার দাবি রাখে, এটি একটি ভালো দিক। অন্যরা যত কথাই বলুক, আমি পজিটিভলি দেখতে চাচ্ছি। আচ্ছা, আর আরেকটি কথা তার বিরুদ্ধে উঠেছে, সেখানে আমার কথা আছে, আমারও একটু সমালোচনা তাকে করতে হবে। আমাদের শহীদ ওসমান হাদি নিয়ে তিনি খুবই সামান্য কথা বলেছেন, বলতে গেলে কিছুই বলেননি। ওসমান হাদিকে নিয়ে কিন্তু তার অনেক কথা বলবার ছিল। আমি জানি না তিনি জানতেন কিনা ওসমান হাদি কে, বা তার বিষয়টি তিনি পর্যবেক্ষণে তার আছে কিনা। আর হাদির যে আত্মত্যাগ, সেইটি পুরো দেশের মানুষ স্বীকৃতি দিচ্ছে, তার জন্য পুরো দেশ কেঁদেছে এবং এখনো কাঁদছে। তো সেই শহীদ ওসমান হাদি সম্পর্কে তার আরেকটু বক্তব্য অনেকেই প্রত্যাশা করেছিলেন। আমি ওই জায়গাটি দেখলে হতাশ হয়েছি। তিনি খুবই মিতবাক ছিলেন এখানে। আর একটু বাড়িয়ে হাদি সম্পর্কে কিছু বলা যেত। তো এটি তার ঠিক হয়নি। হাদি প্রসঙ্গটি প্রায় তিনি এড়িয়ে গেলেন, ঠিক হয়নি। শেখ হাসিনাকে এড়িয়ে যাওয়া, আওয়ামী লীগকে এড়িয়ে যাওয়া আর হাদি সম্পর্কে আলোচনা করা, সেই দুটো বিষয় কিন্তু এক না। তাই আমি এই বিষয়টিকে ভালো চোখে দেখিনি, আমিও ভালো চোখে দেখিনি। আমার কাছে মনে হয়েছে তিনি এখানে কৃপণতা করেছেন তারেক রহমান। হাদির সম্পর্কে আরও বক্তব্য রাখা যেত, তাতে করে ভালোই হতো, খারাপ হতো না। তিনি এই ভুলটি করেছেন, আমি বলবো করা তার উচিত হয়নি। আর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ছাত্র এবং তরুণদের দল, এনসিপির শীর্ষস্থানীয় 4 নেতা আলাদা আলাদা ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। এর মধ্যে আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন, এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তারা আলাদা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং খুবই পজিটিভলি তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা 4 জনই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন এবং তারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারেক রহমানের আগমন আগামীর বাংলাদেশ বিনির্মাণে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপনে ভূমিকা রাখবে। তারা বলেছেন শান্তিপূর্ণ সহাবস্থান দরকার হবে রাজনৈতিক দলগুলোর। এই বিষয়টি একটু চ্যালেঞ্জিং, বাট তারা মোটা দাগে স্বাগত জানিয়েছেন, প্রশংসা করেছেন এবং তারা এইটি উল্লেখ করতে ছাড়েননি যে আজকের বাংলাদেশে তারেক রহমান এইভাবে আসতে পেরেছেন জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণে, জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল বলে। এই গুরুত্বপূর্ণ কথাটিও কিন্তু তারা বলতে